কেমন আছো সবাই, বলো কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। স্যার কেমন আছেন? জুথি ইসলাম, রিফা, তামান্না, পিউ। পিউ কি অবস্থা? হাই, হ্যালো পিউ। ভিভো V2430 কি অবস্থা? মাহিনুর আছে। কি অবস্থা তোমাদের? ফারহানা আক্তার, ইভা আছে, কেয়া আছে, সাবরিনা জাহান, শিফা আছে, ইশরাত জাহান, আহ আদিবা আছে। আদিবা ভাইয়া জুমের ক্লাসগুলো রেকর্ড করে এফবি গ্রুপে দিবেন অবশ্যই। আমরা সব ক্লাসই তোমরা এফবি গ্রুপে পাবা। এই যে যে ক্লাস, এটাও রেকর্ডিং শুরু হয়ে গেছে। এটাও ক্লাস শেষে তোমরা রেকর্ডিং পাবা। মাশরুফ লিখেছে আমিও আছি ভাইয়া। শিহাব আছে, মাহিন আছে, সামি আছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করেন একদিন মাহমুদ হাসান, ট্রাই করবো আমরা। অমিত দে স্যার পূজাতে বন্ধ দিবেন? অমিত দিব, একদিন হয়তো পাবো বন্ধ, একদিন। পূজার বন্ধ পাবা একদিন। নাজমুল হোসেন লিওন আছে। ওকে, আমি এখন তাহলে চ্যাট বক্সটা অফ করে পড়াশোনার দিকে যাই। গতকালকে আমরা পড়েছি অ্যাডভার্ব। গতকালকে অ্যাডভার্বের ক্লাসে কি ছিলেন সবাই? বলো, গতকালকে অ্যাডভার্বের ক্লাসে সবাই ছিলা তোমরা? জি ভাইয়া ছিলাম। ওকে। সো অ্যাডভার্ব গতকালকে আমরা শিখেছি তো। অ্যাডভার্বের আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসে যাব। তো আমি অ্যাডভার্বের কোয়েশ্চেন প্র্যাকটিসে যাওয়ার আগে অ্যাট এ গ্লান্স একটু বলে দিই। অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে, কিন্তু ভার্ব ছাড়াও অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব নিজেকে নিজে, আবার অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করে। তো অ্যাডভার্ব গঠিত হয় সাধারণত এ লয় দিয়ে। শব্দের শেষে কি থাকে? এ লয় থাকে। তারপরে আমরা শিখেছি অ্যাডভার্ব তিন প্রকার: অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। তো তিনটা যদি একই সেন্টেন্সে কখনো আসে তাহলে আগে বসে অ্যাডভার্ব অফ ম্যানার এম, তারপরে বসে অ্যাডভার্ব অফ প্লেস পি, তারপরে অ্যাডভার্ব অফ টাইম, লাস্টে যে বসে একটা কাজ সংগঠিত হওয়ার সময়। তো MPT মানে আগে বসে অ্যাডভার্ব অফ ম্যানার, এ লয় যুক্ত আমরা যত অ্যাডভার্ব পাই এরা সবই অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে অ্যাডভার্ব অফ প্লেস, তারপরে অ্যাডভার্ব অফ টাইম। গতকালকের ক্লাস যারা করো নাই তাদেরকে অবশ্যই অবশ্যই গতকালকে ক্লাস করতে হবে। ঠিক আছে? তারপরে আমরা পড়তেছিলাম হচ্ছে যে ফার্স্ট, লেট, হার্ড নিয়ে। তারপরে এই শব্দগুলো, এই যে অলওয়েজ, অফেন, অলমোস্ট, জাস্ট, কোয়াইট, অলসো, অনলি, নেভার, রেয়ারলি, হার্ডলি, ইউজুয়ালি, জেনারেলি, প্রবাবলি, ইভেন, স্কার্সলি। এই শব্দগুলো আমরা শিখেছি। এরা সবসময় অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব এর মাঝখানে বসে। মনে মনে করো একটা অক্সিলারি আছে হ্যাভ বা হ্যাজ, আর একটা মেইন ভার্ব আছে ডান। তো এই আই হ্যাভ ডান, এই হ্যাভ আর ডান এর মাঝখানে বসে এই অ্যাডভার্ব গুলা। গতকালকে আমরা এগুলা শিখেছি। যারা ক্লাস মিস দাও তাদের জন্য হচ্ছে কষ্ট লাগে, বুঝতে পারছো? ক্লাস কখনো তোমরা মিস দেবে না। তারপরে এই অ্যাডভার্ব গুলো এরা আজীবনই নেগেটিভ। এরা কোনো সেন্টেন্সে বসলে সেই সেন্টেন্সে আর নো বা নট বা নেভার কোনো শব্দ বসে না। তারপরে অলরেডি, ইয়েট। এই অলরেডি বসে কোথায়? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে। ইয়েট বসে কোথায়? সেন্টেন্সের শেষে অথবা সেন্টেন্সের মাঝখানে। সো এইগুলো আমরা শিখেছি। এই একটা কোয়েশ্চেন, এই এক পেজের কোয়েশ্চেন আমরা কালকে প্র্যাকটিস করেছিলাম। এরপরে থেকে আমরা প্র্যাকটিসে যাব। এখন এইখানে কে কে আছো যারা গতকালকে ক্লাসে ছিলা? গতকালকের ক্লাসে কে কে ছিলা? এখান থেকে বলো তো যে ভাই আমি ছিলাম। কে আমি কে ছিলা? ছিলাম ভাই। হ্যাঁ, ছিলাম আমি ছিলাম। ভাইয়া আমিও ছিলাম। ভাই ক্লাস করতে পারিনি আপলোড দিয়ে। গতকালকের ক্লাসটা গ্রুপে আছে, পেজেও আছে। কালকে ক্লাসটা লাইভ ছিল সবার জন্য। তো যারা মিস করেছো তারা অবশ্যই অবশ্যই ক্লাসটা করে নিবা। যারা মিস করছো অবশ্যই ক্লাসটা তাদেরকে করতে হবে। ওকে? মাস্ট ক্লাসটা, কালকের ক্লাস অ্যাডভার্বের ক্লাস মাস্ট মাস্ট করতে হবে। যারা করো নাই কাইন্ডলি একটু আমার অনুরোধ, প্রত্যেকে করে নিবা। আসো এরপরে আমরা সামনের দিকে আগাই। তো এই চারটা পর্যন্ত, 1 থেকে 4 আমরা প্র্যাকটিস করছিলাম। এরপরে কোশ্চেন গুলো আমরা একটু দেখি। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হিজ লাইফ। এখন সে তার জীবনে বেশ দেরিতে পড়তে এবং লিখতে শিখেছে। তো এখানে আমরা কোনটা অ্যান্সার করতে পারি? হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেটলি, কোয়াইট লেট, কোয়াইট লেটার, কোয়াইট লেটেস্ট। তো ফার্স্ট, লেট, হার্ড এর পার্থক্য গতকাল বুঝাইছি, মনে আছে সবার? বলতে এখানে অ্যান্সার কোনটা? কোয়াইট ড্যাশ। কি হবে লেট। এখানে? লেট। বি হবে লেট। ইংলিশে তিনটা শব্দ আছে, ফার্স্ট, লেট আর হার্ড। তো এই ফার্স্ট, লেট আর হার্ড এরা নিজেরাই অ্যাডভার্ব। এই লেট লি করার দরকার নেই।
সো কোয়াইট লেটলি না, কোয়াইট লেট, এই লেটের সাথে এলয় দিলে ওটা সম্প্রতি হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো লেটই কারেক্ট অ্যান্সার। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট, সে পড়তে এবং লিখতে শিখেছে কোয়াইট লেট, বেশ দেরিতে, ইন হিজ লাইফ, তার জীবনে। তো লেটরে যদি তুমি লেটলি দাও তাহলে অর্থ কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? হার গ্রেডস হ্যাভ ইমপ্রুভড বাট অনলি ড্যাশ, এখন তার গ্রেড বাড়ছে পরীক্ষাতে। ধরো একবার পরীক্ষা দিয়েছিল 4.75 পাইছে, তো পরের বার পরীক্ষা দিয়েছে জিপিএ 5 পাইছে, অথবা প্রথমবার পরীক্ষা দিয়ে 4.65 পাইছে, পরের বার আবার এইচএসসি পরীক্ষা দিয়ে 4.75 পাইছে। তো হার গ্রেডস হ্যাভ ইমপ্রুভ, এখন তার গ্রেড বাড়ছে, বাট অনলি ড্যাশ, বাট অনলি ইন এ স্মল অ্যামাউন্ট, অনলি ভেরি স্লাইটলি, বাট অনলি মিনিমাম, বাট অনলি সাম। এখন গ্রেড বাড়ছে বাট অনলি, কিন্তু খুবই, খুবই ড্যাশ, তো এই রেজাল্ট বা গ্রেড বোঝাইতে স্মল অ্যামাউন্ট হয় না, মিনিমামও হবে না, বাট অনলি মিনিমাম বা বাট অনলি সাম এটা না। তো হয়তো খুব সামান্য বেড়েছে, বা খুব হালকা বা সামান্য একটু বেড়েছে, তো এটাকে বলা হয় হার গ্রেডস হ্যাভ ইমপ্রুভড বাট অনলি ড্যাশ, বাট অনলি ভেরি স্লাইটলি, বাড়ছে কিন্তু খুবই স্লাইটলি, ভেরি স্লাইটলি, ঠিক আছে? এরপরেরটা দেখো, দে হ্যাড হার্ডলি স্পোকেন অল ইভিনিং, এইটা আমি তোমাদের বলবো না, তোমরা বলো এখানে অ্যান্সার কি। দে হ্যাড হার্ডলি, আমি বুঝাইছি গতকালকে ফার্স্ট, লেট এবং হার্ড এর পার্থক্য। হার্ড আর হার্ডলি এর মধ্যে পার্থক্য কি? দে হ্যাড হার্ডলি স্পোকেন অল ইভিনিং, তারা সারা সন্ধ্যা কঠিন কথা বললো, তারা কঠিন সন্ধ্যায় কঠিন কথা বললো, তারা সারা সন্ধ্যা প্রায় কোনো কথাই বলেনি, তারা সারা সন্ধ্যা প্রায় কথা বলেছে। এ বি সি ডি ওটা আমি বলবো না, বলো তোমরা, বলো সি, কোনটা অ্যান্সার। সি, কি হবে, নাম্বার? সি হবে। এখন হার্ড আর হার্ডলি, দেখো হার্ড মানে কি? হার্ড মানে কঠোর ভাবে, আর হার্ডলি মানে কি? কদাচিৎ বা সামান্য। হার্ড মানে কঠোর ভাবে, আর হার্ডলি, হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য। তো তারা সারা সন্ধ্যা প্রায়, মানে এতই কম বা সামান্য কথা বলছে যে, এত নিম্ন বা এত কম কথা বলছে যে কথা বলে নাই বললেই চলে। তারা সারা সন্ধ্যা প্রায় কথা বলে নাই বললেই চলে, মানে প্রায় তারা কোনো কথাই বলেনি। এখন কঠিন কথা বললো না, হার্ডলি স্পোকেন মানে কঠিন কথা বলছে না, তারা সারা সন্ধ্যা প্রায় কোনো কথাই বলে। হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য, নেই বললেই চলে, হয় নাই বললেই চলে, কথা কয় নাই বললেই চলে, এরকম। আচ্ছা, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা সঠিক বাক্য? মাথা খাটায়ও কিন্তু, হ্যাঁ। তোমরা আগেরটা উত্তর কারেক্ট করেছো, আমার ভালো লাগছে, দেখি এইটা কে কে সঠিক উত্তর করতে পারো বা ভুলটা ধরতে পারো। দেখো, she and her sister fights every day, every day she as her sister fights, she fights with her sister every day, both sister fight each other every day। এখন এখানে ভুল আছে কোনটা আর কারেক্ট আছে কোনটা? তো কারেক্ট আছে একটা, ভুল আছে তিনটা। দেখি কে কে বের করে। এ নাম্বারটা কেন বোঝা, আমি একটা সহজ করলাম, মাথা খাটাও তো, দেখো তো এ নাম্বারটা কেন ভুল, কে বলতে পারবে আমাকে, বলো। এ নাম্বারটা কেন ভুল, কে বলতে পারো, বলো। She and her sister fights every day, she and her sister একজন নাকি তারা দুইজন সাবজেক্ট? দুইজন, তাহলে সাবজেক্ট দুইজন হলে সেটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল হলে কি ভার্বের সাথে এস বেস হয়, ফাইটস হয় নাকি ফাইট হয়, বলো তো? ফাইট, কি ফাইট হয়, ফাইট হয়। সাবজেক্ট দুইটা, হ্যাঁ, তাহলে একটা আমি ধরে দিলাম, বাকিগুলো তোমরা বলো। শি অ্যান্ড হার সিস্টার দুইটা সাবজেক্ট, প্লুরাল। প্লুরাল হলে এখানে ফাইটস হয় না, থার্ড পার্সন সিঙ্গুলার হলে, এক বচন হলে ফাইটস হয় ভার্বের সাথে এস বা ইয়েস, কিন্তু এখানে ফাইটসটা ভুল উত্তর। তাহলে এখানে কি হবে বলো? এভরিডে শি অ্যান্ড হার সিস্টার ফাইটস, এখানেও ফাইটস দিয়ে রাখছে। শি অ্যান্ড হার সিস্টার, সে এবং তার বোন, সে এবং তার বোন ফাইটস, তো এখানেও তো সাবজেক্ট প্লুরাল, প্লুরাল হলে এখানেও এস বেস কিভাবে সম্ভব? She fights with her sister every day, আর both sisters fight each other every day। হুম, তো বলো এখানে কোনটা সঠিক উত্তর?
শি ফাইটস উইথ হার সিস্টার এভরি ডে, আর বোথ সিস্টার ফাইট ইচ আদার এভরি ডে। বলো। হ্যালো, সি কোনটা? হবে ভাই, সি সি। কি নাম্বার হচ্ছে না? ভাইয়া টস করা লাগবে, তাছাড়া হচ্ছে না। চার হবে, চার। কি নাম্বার হবে? সি হবে, শি ফাইট উইথ হার সিস্টার সি হ্যাঁ হবে ফাইভ ভাই। এভরিডে। Her sister every day, আর both sisters fight each other every day। এখন আমি তোমাদেরকে জিনিসটা বলি। সে তার বোনের সাথে প্রতিদিন মারামারি করে। এখন মারামারি কি একজন করে? ধরো তোমরা দুই বোন, তো মারামারি কি সবসময় একজন বাঁধায়? মানে ধরো তোমরা দুই বোন, একজন নীলা আর একজন শিলা। এখন মারামারি কি সবসময় নীলা শিলার সাথে করে? মারামারি কি একা করা যায়, নাকি একে অপরের সাথে করে? মানে নীলা শিলা দুইজনই করে, নাকি নীলা একা করে? তোমাদের মতে বলো, কি করে? মারামারি কি একজন করে না দুইজনই করে? মানে এক হাতে তালি বাজে কি বাজে না, তাই বলো তো? এক হাতে তালি বাজে? না ভাইয়া, বলো, এক হাতে তালি বাজে না? এখন তোমরা যদি দাও যে শি ফাইটস উইথ হার সিস্টার এভরিডে, এটা গ্রামাটিক্যালি কারেক্ট। সে তার বোনের সাথে মারামারি করে প্রতিদিন, মানে সে করে, সে করে। এখন সে কি একা করে, নাকি বোথ সিস্টার্স, দুই ভাই বোন মানে দুই বোনই, ফাইট ইচ আদার, একে অপরের সাথে মারামারি করে প্রতিদিন? এখন সে তার বোনের সাথে মারামারি করে, নাকি দুইজনই একে অপরের সাথে মারামারি করে প্রতিদিন? কোনটা আসলে কারেক্ট? একজন গায়ের উপর যে মারামারি করে, নাকি আসলে একে অপরের সাথে করে? কোনটা কারেক্ট? একে অপরের সাথে। একেবারে চার হবে ভাই। বোঝা গেল? হ্যাঁ। তো এখন তোমরা দুই ভাই মারামারি করো, এখন দোষ কি সবসময় একজনের, যে ও আমাকে মারে? তো শি ফাইটস উইথ হার সিস্টার, তো এরকম যে একজন এসে কেমন জানি মারতেছে আরেকজনকে, বা একজন শুধু প্রতিদিন মারামারি করে? একজন না, তারা দুইজনই একে অপরের সাথে মারামারি করে। ঠিক আছে? তারা তারা দুইজনই। সো শি ফাইটস উইথ হার সিস্টার। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওকে, সো বোথ সিস্টার্স ফাইট ইচ আদার, মারামারি বা হাততালি একজনের না, দুইজন লাগে, তো একে অপরের সাথে। ঠিক আছে? আচ্ছা, এরপর আইকিউ মাথা খাটাইতে হবে। ঠিক আছে? এরপরেরটা দেখো, আমরা যদি সি উত্তর না, উত্তর হচ্ছে ডি, এটা মনে রাখতে হবে। তারপরেরটা আমরা যদি আসি, সত্যিকারের ফুলও হয়তো এর চেয়ে খুব একটা বেশি সুগন্ধি হতো না। তো সত্যিকারের ফুলও হয়তো এর চেয়ে বেশি সুগন্ধি হতো না। তাহলে এখানে আমরা কি অ্যান্সার করব বলো, কোনটা সঠিক উত্তর? রিয়েল ফ্লাওয়ার্স হার্ডলি কুড হ্যাভ স্মেলড বেটার। রিয়েল ফ্লাওয়ার্স কুড হার্ডলি হ্যাভ স্মেলড, দুইটা তো দেখো, কুড হার্ডলি আর হার্ডলি কুড পার্থক্য আছে। আর রিয়েল ফ্লাওয়ার্স কুড হ্যাভ স্মেলড বেটার হার্ডলি, রিয়েল ফ্লাওয়ার্স কুড স্মেলড বেটার হার্ডলি। এখন খুবই, মানে এই কোয়েশ্চেন দেখে স্টুডেন্টদের মাথায় লাইক কি, এ তো মনে হচ্ছে চারটেই অ্যান্সার, কোনটার সাথে কোনটার পার্থক্য কি, এই তো তোমরা বুঝতেছো না, তাই না? বলো। এখন আমরা একটু প্রথমে হার্ডলির পজিশনটা একটু খেয়াল করবো। কি খেয়াল করবো আমরা? হার্ডলি। আচ্ছা, হার্ডলি বসে কোথায়? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে। কোথায় বসে হার্ডলি ভাইয়া? পুরা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে। এখন এইখানে আছে, হ্যাঁ, কুড হ্যাভ। এই কুড আর হ্যাভ এরা হচ্ছে অক্সিলারি, আর স্মেলড হচ্ছে মেইন ভার্ব। এখন এখানে যদি কুড বা হ্যাভ এর পরেও না থাকে, অ্যাটলিস্ট কুড এর পরে হার্ডলি থাকতে হবে। কিন্তু হার্ডলি এখানে আছে কুড হ্যাভ এর আগে, মানে সাবজেক্টের পরে হার্ডলি দিয়ে রাখছে। জিনিসটা আগে বুঝো। এই হার্ডলি কোথায় বসে? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে। কোথায় বসে? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে। তো এই কুড হ্যাভ হার্ডলি, এই হার্ডলিটা বসবে এই কুড হ্যাভ এর পরে এখানে। কুড হ্যাভ হার্ডলি স্মেলড বেটার, অথবা কুড হার্ডলি হ্যাভ, এটাও চিন্তা করা যায়, কিন্তু হার্ডলি তো শুরুতে বসবে না, না? তো এখানে ফার্স্টে শুরুতে দিয়ে রাখছে অপশন এ তে, এই যে
কুড হ্যাভ এর আগে, সো এটা ভুল। আচ্ছা, এরপরে আচ্ছা আমাদের মিনিংটা কি, যে সত্যিকারের ফুলও হয়তো এর চেয়ে খুব একটা বেশি সুগন্ধি হতো না, তাহলে রিয়েল ফ্লাওয়ার্স কুড হার্ডলি হ্যাভ স্মেলড বেটার। রিয়েল ফ্লাওয়ার্স কুড হ্যাভ স্মেলড বেটার হার্ডলি, এইখানে হার্ডলি রে কোথায় নিয়ে আসছে দেখো তো, এখানে হার্ডলি রে কোথায় নিয়ে গেছে, একদম শেষে না, বলো একেবারে হ্যাঁ শেষে। জি ভাই শেষ। মেইন ভার্ব শেষ করে একবারে মনে করো টেকনাফ নিয়ে গেছে ওদিকে। আর রিয়েল ফ্লাওয়ার্স কুড স্মেল্ট বেটার হার্ডলি, কুড এর পরে ভার্বের ভি3 ডিরেক্ট হয় না, কুড এর পরে বি অথবা হ্যাভ থাকা লাগবে, তাহলে একমাত্র ভার্বের ক্ষেত্রে, মানে কুড বি অথবা কুড হ্যাভ, বি অথবা হ্যাভ থাকলে মোডালের পরে ভি3 দেওয়া যায়। তো কুড এর পরে বিও নাই, কুড এর পরে হ্যাভও নাই, তো কুড হ্যাভ বা কুড বি থাকলে ভি3 দিতাম আমরা, কিন্তু এখানে কুড এর পরে ডাইরেক্ট ভি3। আবার এখানেও হার্ডলি কোথায় আছে, একবারে টেকনাফ সীমান্তে নিয়ে একেবারে শেষে হার্ডলি রে নিয়ে গেছে, সো হার্ডলি এখানে আছে শুরুতে, সি আর ডি তে আছে একদম লাস্টে। তাহলে এ সি ডি তিনটে যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা, একমাত্র ভাই বি নাম্বারটা হবে। বি। বি। তো রিয়েল ফ্লাওয়ার্স কুড হার্ডলি হ্যাভ স্মেল বেটার, তো সত্যিকারের ফুল রিয়েল ফ্লাওয়ার্স এর চেয়ে খুব একটা বেশি সুগন্ধি হতো না, কুড হ্যাভ হার্ডলি স্মেলড বেটার, এর চেয়ে সুগন্ধি আর হয় না বললেই চলে সত্যিকারের ফুল। তো এরপরে আসো আমরা পরেরটাতে যাই, দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, আই অলরেডি টয়েস হ্যাভ রিড দ্য বুক। দেখো এখানে অলরেডি কোথায় আছে, এই যে আছে হ্যাভ ভার্ব, আর এই যে আছে রিড রিড রিড, ভি ওয়ান ও রিড, ভি টু ও রিড, ভি থ্রি ও রিড, তাহলে হ্যাভ আছে আর রিড আছে কোথায়, আর অলরেডি রে নিয়ে গেছে সাবজেক্টের পরে, দেখেই কি কিছু মনে হয় বলো তো, দেখেই কি ফার্স্টেই কি ভুল, বিসমিল্লাহ গলত, কারণ এখানে অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এরা বসবে, দেখো তারপরে রেয়ারলি, হার্ডলি, এরা বসে কোথায়, নান, নেভার, তো এরা বসে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে, কিন্তু এখানে অলরেডি নিয়ে গেছে শুরুতে। আচ্ছা এরপরেরটা দেখি, আই হ্যাভ রিড অলরেডি, এখানে রেডি দেখা যাও, এই যে রেডি, এটা হচ্ছে যে রেডি, কিন্তু আমি এখন এটা তোমাকে পাঠাইতে পারি, ক্লাস শেষ করে পাঠাবো, সেলস এক্সিকিউটিভ 15K এই ছবিটুকু দিয়ে আমরা রেডি করতেছি, পাঠাই দিছি 8টা 8:30 দিকে বাজবে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো এরপরে দেখো এই পরেরটা সি নাম্বারটাতে তোমরা যদি খেয়াল করো যে এখানে হ্যাভ আছে, অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, কিন্তু অলরেডি কি তার মাঝখানে রাখার কথা, কিন্তু অলরেডি নিয়ে গেছে কোথায় দেখো তো, এদের পরে। খেয়াল করতেছো, বুঝতেছো না বুঝতে, জি ভাই। গত ক্লাসটা মিস করে থাকলে অবশ্যই রেকর্ডেড দেখে নেবে, এই অলরেডিটা থাকার কথা এই হ্যাভ আর রিড এর মাঝখানে, হ্যাভ আর রিড এর মাঝখানে থাকার কথা, কিন্তু অলরেডি আছে এদের পরে। ডি নাম্বারটা, আই টয়েস হ্যাভ অলরেডি রিড দিস বুক, এইখানে অলরেডি ঠিক জায়গাতেই ছিল, কিন্তু টয়েস রে নিয়ে গেছে আগে, টয়েস বসবে সেন্টেন্সের শেষে, কিন্তু আই টয়েস হ্যাভ অলরেডি, এটা হয় না, আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টয়েস, কিন্তু আই টয়েস হ্যাভ অলরেডি, এখানে কিন্তু খেয়াল করো হ্যাভ আর রিড এর মাঝখানে আছে অলরেডি, সো অলরেডি কিন্তু এখানে কারেক্ট, কিন্তু এখানে রেড সিগনালে পড়ে গেছে কে, টয়েস। টয়েস সেন্টেন্সে সাবজেক্টের পরে কিভাবে বসে, আই টয়েস দুইবার, আই টয়েস, এটা তো হয় না, তো এই টয়েস যাবে কোথায়, লাস্টে। তাহলে আমরা যদি খেয়াল করি যে বি নাম্বারটা বাকি আছে, তাহলে আই হ্যাভ অলরেডি রিড, তাহলে হ্যাভ আর রিড এর মাঝখানে আছে অলরেডি, বেশ প্রথমটা মিলে গেল, তাহলে আই হ্যাভ অলরেডি রিড দিস বুক, এবার কয়বার, টয়েস, দুইবার, তাহলে আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টয়েস। তাহলে বলো কারেক্ট অ্যান্সার কি এ, সি, ডি নাকি বি, কোনটা তুমি বলে, বি। টয়েস বলতে বই বোঝাচ্ছে, টয়েস বলতে বই না ভাইয়া, দুইবার। টয়েস বলতে দুইবার বোঝায় ভাই, থ্রাইস মানে তিনবার, টয়েস মানে আমি বইটা দুইবার পড়েছি, আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টয়েস, মানে আমি বইটা দুবার পড়েছি, ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট আউট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ অ্যাডভার্ব, নিচের কোনটাতে অ্যাডভার্ব সঠিকভাবে ব্যবহৃত হয়েছে, রাইট দ্য এসে ইন ব্রিফ, রাইট দ্য এসে, দেখো এই কোশ্চেনটা একটু খেয়াল করো সবাই, রাইট দ্য এসে ইন ব্রিফ, রাইট দ্য এসে ব্রিফলি, মানে এই এসেটা প্রবন্ধটা লেখো ইন ব্রিফ, নাকি রাইট দ্য এসে ব্রিফলি,
নাকি রাইট দ্য এসে ইন শর্ট, শর্টে তুমি এসেটা লেখো, আর হচ্ছে রাইট দ্য এসে শর্টলি। এখন কোনটা এখানে সঠিক উত্তর বলো, কোনটা এখানে সঠিক উত্তর? যে রাইট দ্য এসে ইন ব্রিফ, ইন শর্ট, শর্টলি নাকি ব্রিফলি? ঠিক আছে। এখন এখানে আমি তোমাদেরকে একটা জিনিস, তোমরা তো মডিফায়ার্স পড়ছো মনে হয় একাডেমিক, আমি শুরুতে বলি, যখন তুমি এই ইন ব্রিফ ইন শর্ট বলবা তখন কিন্তু এরা অ্যাডভার্ব না, এরা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যায়, কারণ এই ইন একটা কি প্রিপজিশন। তো ইন ব্রিফ যখন তুমি বলতেছো এটা প্রিপজিশনাল ফ্রেজ, এটা প্রিপজিশনটা অ্যাডভার্ব না। আবার তখন যখন তুমি বলতেছো ইন শর্ট, ইন একটা কি প্রিপজিশন, এটা প্রিপজিশন একটা আলাদা পার্ট অফ স্পিচ, অ্যাডভার্ব একটা আলাদা পার্ট অফ স্পিচ, নাউন একটা আলাদা পার্ট অফ স্পিচ, প্রোনাউন আলাদা, অ্যাডজেক্টিভ আলাদা, অ্যাডভার্ব আলাদা, প্রিপজিশন আলাদা, কনজাংশন আলাদা। এখন ইন ব্রিফ ইন শর্ট এরা প্রিপজিশনে চলে যাচ্ছে, এরা অ্যাডভার্ব না। তাহলে অ্যাডভার্ব কোথায়? নিশ্চয়ই বি আর ডি। এখন বি আর ডি এর মধ্যে কোনটা কারেক্ট বলো? তোমরা শর্টলি আর ব্রিফলি এর মধ্যে পার্থক্য বুঝো? বলতো শর্টলি আর ব্রিফলি এর মধ্যে পার্থক্য বুঝো? এই শর্টলি মানে কোনো কিছু কম সময়ের মধ্যে একটু তাড়াহুড়া করে বোঝায়, আর এই ব্রিফলি কোনো কিছু সংক্ষিপ্ত ভাবে বোঝায়। এখন একটা প্রবন্ধ কি তোমাকে তাড়াহুড়া করে লিখতে বলছে নাকি সংক্ষিপ্ত ভাবে লিখতে বলেছে? তোমাদের কাছে কি মনে হয় বলো তো? সংক্ষিপ্ত ভাবে। বি নাম্বারটা হতে পারে, বি নাম্বারটা নাম্বারটা পার্থক্যটা হচ্ছে কি হবে? শর্টলি। সংক্ষিপ্ত। শর্টলি মানে সংক্ষিপ্ত ভাবে না, শর্টলি মানে বোঝায় একটু কম টাইমে, শর্টলি মানে একটু কম সময়ে শেষ করো, তাড়াতাড়ি করো, সংক্ষেপে না, মানে তাড়াতাড়ি, একটা টাইম কেন্দ্রিক। আর ব্রিফলি এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে ছোট করে কনসাইজলি লেখা। একটা হচ্ছে শর্টলি সময়কে নির্দেশ করে, আর ব্রিফলি হচ্ছে সংক্ষিপ্ততাকে নির্দেশ করে। তাহলে এসে বা প্রবন্ধের সাথে কোনটা সম্পর্কিত, টাইম নাকি সংক্ষিপ্ত ভাবে বলো? সংক্ষিপ্ত হবে। বোঝা গেছে জিনিসটা? তো জি ভাই। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, রাইট দা এসে ব্রিফলি, ব্রিফলি। আর ইন ব্রিফ বা ইন শর্ট ওরা প্রিপজিশন, ঠিক আছে, ইন আছে এখানে, এটা অ্যাডভার্ব না। সো কারেক্ট অ্যান্সার এখানে বি। এরপরে আসো, রোজি প্রিপেয়ার্স হার ওয়ার্ড ড্যাশ দেন শামিম। আচ্ছা, যদি দেন থাকে তার মানে কি এটা তুলনা বোঝায়। তুলনা হচ্ছে কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। কে কে? রোজি আর শামিম। তাহলে তুলনা কম্পারেটিভ, দুইজনের মধ্যে তুলনা হলে কম্পারেটিভ সেন্টেন্স। কম্পারেটিভ হলে সেখানে কি কেয়ারফুল হয়, মোর কেয়ারফুলি হয়, মোস্ট কেয়ারফুলি হয়, সো কেয়ারফুলি হয়? তাহলে রোজি প্রিপেয়ার হার্ড ওয়ার্ড কেয়ারফুল, এখন দেন আছে, কেয়ারফুল তো হবে না, মোর কেয়ারফুল হলে ভাবতে পারতাম না। সো রোজি প্রিপেয়ার্স হার ওয়ার্ড মোর কেয়ারফুলি, মোস্ট কেয়ারফুলি, সো কেয়ারফুলি। এ তো কোনোভাবেই হবে না। তাহলে বি সি ডি এর মধ্যে কোনটা দুইজনের মধ্যে তুলনা বোঝাইতে দেন থাকলে? বি। দেন থাকে তাহলে কি হয়? মোর কেয়ারফুলি। আর যদি দুইজনের মধ্যে হলে মোর কেয়ারফুলি, যদি সবার মধ্যে বোঝায় তাহলে মোস্ট কেয়ারফুলি। এখানে যদি বলতো যে রনি প্রিপেয়ার্স হার ওয়ার্ড, হ্যাঁ, মোস্ট কেয়ারফুলি অফ অল দ্য স্টুডেন্টস, সমস্ত শিক্ষার্থীদের মধ্যে সে সবচেয়ে কেয়ারফুলি লিখেছে, তখন কিন্তু আমরা মোস্ট কেয়ারফুলি। কিন্তু এখন কি? মোর কেয়ারফুলি, কারণ দেন আছে। দেন থাকলে কম্পারেটিভ সেন্টেন্স, কম্পারেটিভ সেন্টেন্সে কম্পারেটিভ করতে মোর যুক্ত হয়, মোস্ট না। সো মোর কেয়ারফুলি দেন শামিম। আচ্ছা, আই রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ট ইন ইউর হোম শি সেড, সে বলল। এখন এটা আমি তোমাদের বলবো না, দেখি তো তোমরা উত্তর করো তো। আই এভার রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ট ইন ইউর হোম শি সেড, সে বলল। আই হার্ডলি রিমেম্বার, আই ইউজুয়ালি রিমেম্বার, আই অলওয়েজ রিমেম্বার। কোনটা অ্যান্সার বলো? বলো এখানে, বলো কোনটা অ্যান্সার। আই ড্যাশ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ট ইন ইউর হোম শি সেড, সে বলল। এখন তুমি কি একজনকে বলবা যে আমি আসলে কখনোই স্মরণ করি না তোমার বাড়িতে কাটানো ছুটির দিনগুলো, আমি মনেই করি না? এটা কাউকে কেউ বলে? হয় বলে যে মনে করি, না বলে যে না আমি মানে এই বিষয়ে কথাই তোলে না। ধরো তোমার আন্টি, তার বাসায় তুমি কিছুদিন ছিলা বেড়াইতে, তুমি কয়দিন পর আন্টিরে বলবো যে আন্টি আমি আসলে
আপনার বাসায় যে থাকছি এটা আমি মনে করি না, এটা কি কোনো মানুষ কোনো মানুষকে বলে? না। কি বলে, আন্টি আমি সব সময় আপনার কথা মনে করি, আমি অলওয়েজ আপনার খেয়াল রাখি, আপনার কথা মিস করি, আপনার কথা সব সময় মনে পড়ে। তো এখন কি এভার, হার্ডলি, হার্ডলি মানে তো কদাচিৎ বা সামান্য, মানে মনে করি না বললেই চলে। ইউজুয়ালি মানে সাধারণত, অলওয়েজ মানে সর্বদা বা সবসময়। তো সঠিক উত্তর কোনটা তোমার কাছে কারেক্ট মনে হয় এখানে বলো? কি হবে? অলওয়েজ। 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 আই অলওয়েজ, আমি সর্বদা, আই অলওয়েজ আমি সর্বদা, আমি সব সময় স্মরণ করি আপনার বাড়িতে কাটানো দিনগুলো। এরপরে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রহিম এইট অলমোস্ট দ্য হোল ফিশ। রহিম অলমোস্ট এইট দ্য হোল ফিশ। রহিম মানে এরপরে অলমোস্ট শব্দটা নিয়ে হচ্ছে খেলাটা। এখন তোমরা একটু বলো তো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার? এখানে অলমোস্ট আছে এট এর পরে, ফার্স্ট এটটা, রহিম এট অলমোস্ট দ্য হোল ফিশ। রহিম অলমোস্ট এট দ্য হোল ফিশ। অলমোস্ট রহিম এট হোল ফিশ। এখানে অলমোস্ট তো একবারে শুরুতেই নিয়ে গেছে দেখতেছি, অলমোস্ট রহিম, তার নামই হয়ে গেছে অলমোস্ট রহিম, এমন ফিল হচ্ছে। আর রহিম এট দ্য হোল ফিশ অলমোস্ট, এখানে অলমোস্ট নিয়ে আসছে শেষে। তাহলে এ আর ডি, সরি সি আর ডি হওয়ার কোনো চান্সই নাই। সি এবং ডি হবার কোনো চান্সই নাই। তাহলে অ্যান্সার কোনটা বলো? বলো কোনটা এখানে অ্যান্সার? তাহলে রহিম এট অলমোস্ট দা হোল ফিশ আর রহিম অলমোস্ট এট দা হোল ফিশ, কোনটা কারেক্ট? রহিম এট অলমোস্ট দা হোল ফিশ আর রহিম অলমোস্ট এট দা হোল ফিশ। তোমাদেরকে এখানে খুব ক্রিটিক্যাল একটা জিনিস বুঝতে হবে। আমি শুরু করি এক্সপ্লেনেশন। দেখো, রহিম অলমোস্ট এট দা হোল ফিশ মানে রহিম প্রায় মাছটা খেয়ে শেষ করে ফেলছে, মানে এখানে তার কাজ শেষ করা বোঝায়, যে মাছ খাওয়া তার কাজ, তার কাজটা সে শেষ করে ফেলছে। আর রহিম এট অলমোস্ট দা হোল ফিশ, আরেকটা হচ্ছে রহিম মাছটা বেশিরভাগ অংশই খেয়ে ফেলছে। এখন এখানে কোনটা বোঝাচ্ছে, রহিম তার কাজের বেশিরভাগ অংশ শেষ করেছে নাকি রহিম আসলে মাছের বেশিরভাগ অংশ খেয়ে ফেলেছে? কোনটা? মাছের ভাইয়া। মাছের ধরে এই নাম্বার। মাছের বেশি। এ। তুমি একটু বোঝার চেষ্টা করো। এখানে রহিম এট, রহিম খেয়েছে, রহিম খেয়েছে, কি খেয়েছে? অলমোস্ট দা হোল ফিশ, প্রায় পুরো মাছটাই, প্রায় পুরো মাছটাই রহিম খেয়েছে। এই অলমোস্ট মূলত বসবে পুরো মাছটা বোঝাইতে, যে প্রায় পুরো মাছটা খেয়ে ফেলছে। আর এখানে রহিম অলমোস্ট, রহিম প্রায় এট দা হোল ফিশ, তো রহিম এট অলমোস্ট দা হোল ফিশ। না আমরা বলি না যে আমি তো মানে পড়েই গেছিলাম অলমোস্ট, মানে আমি প্রায় পড়ে, আমি অলমোস্ট কেকটা খেয়েই ফেলছিলাম। আরেকটা হচ্ছে আমি কেকটা অলমোস্ট, মানে দুইটা জিনিসের পার্থক্য হচ্ছে এইখানে যখন রহিম অলমোস্ট আগে আনো, তো অলমোস্ট বলতে বোঝায় এট দা হোল ফিশ, মানে এই এটটাকে বোঝায় যে সে খেয়ে ফেলেছে। এট, আচ্ছা তুমি এইখানে বুঝো, এইটুক চিন্তা করো, এট দা হোল ফিশ এটার মানে কি? এট দা হোল ফিশ, পুরো মাছটা খেয়ে ফেলা। আর হচ্ছে এট অলমোস্ট দা হোল ফিশ, মানে খেয়ে ফেলেছে প্রায় পুরো মাছটা, এখানে হচ্ছে পার্থক্য। অলমোস্ট এট দা হোল ফিশ, শুধু এইটুকু উচ্চারণ করো তাহলে বুঝতে পারো, অলমোস্ট এট দা হোল ফিশ আর এট অলমোস্ট দা হোল ফিশ। তো এইখানে এই এট কে বোঝায় যে সে প্রায় খাওয়া শেষ করে ফেলেছে। কারণ খাওয়া একটা কাজ, সে খাওয়া শেষ করে নাই, সে মাছটা প্রায় শেষ করছে, খাওয়া মাছটা প্রায় শেষ করে ফেলেছে, অলমোস্ট দা হোল ফিশ। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। বুঝা গেছে? এই জিনিসটাই আমি বুঝাচ্ছিলাম যে সে আসলে প্রায় কাজ শেষ করে ফেলে নাই। খাওয়া এই এট কে বুঝাবে না, ফিশ কে বুঝাবে, অলমোস্ট দা হোল ফিশ আর এট দা হোল ফিশ, এই দুটো লাইন পড়লে বুঝবা। শুধু এইটুক পড়ো যে এট দা হোল ফিশ আর অলমোস্ট দা হোল ফিশ। তো অলমোস্ট আসলে কোথায় কারেক্ট? অলমোস্ট দা হোল ফিশে কারেক্ট, অর্থাৎ প্রায় পুরো মাছটা। ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে অ্যাডভার্বের কোয়েশ্চেন। আচ্ছা, এখন আমি তোমাদের সাথে একটু পরামর্শ করতে চাচ্ছি। তোমরা কয়েকজন বলো যে ইংলিশে আসলে তোমাদের কি অবস্থা, আমরা যেভাবে আগাচ্ছি এটা কি ঠিক আছে কিনা। এখন এরপরে আমি তোমাদেরকে যদি আমার কোর্স প্ল্যানটা দেখাই,
এরপরে আমরা নেক্সট যে টপিকটাতে যাব, টেন্স, রাইট ফ্রম ভার্বস, ন্যারেশন সহ প্রত্যেকটা টপিকে একের পর এক আমরা সামনের দিকে আগাবো। তো তার আগে তোমাদের কাছে পরামর্শ চাচ্ছি কোনো বিশেষ টপিক বা যে ভাইয়া এইভাবে আমরা এই জিনিসটা করলে ভালো হয় মনে হয়, তোমাদের সাথে সেমিনার ক্লাস হওয়া উচিত। ঠিক আছে, তো সেমিনারের মতো আমি তোমাদের কাছ থেকে এখন জিজ্ঞেস করবো আর কি, যে তোমরা যেভাবে আগাচ্ছে এটা তোমরা ওকে কিনা, বা তোমাদের কোনো বিশেষ পরামর্শ আছে কিনা, বা এনিথিং তোমরা শেয়ার করতে পারো বা বলতে পারো। ঠিক আছে, এর পরবর্তী টপিক আমাদের টেন্স আর হচ্ছে ভয়েস চেঞ্জ, তারপর রাইট ফ্রম ভার্ব, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর সেন্টেন্স কারেকশন, তারপরে ক্লজ, ন্যারেশন, মোডাল অক্সিলারি, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো একের পর এক আসতেছে। বোঝা গেছে জিনিসটা? তো অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব আমাদের শেষ হলো আজকে। এই পর্যন্ত টোটাল আমাদের 8টা টপিক শেষ হয়েছে। 1 নম্বরে আইডেন্টিফিকেশন অফ নাউন, 2 নম্বরে কোথায় নাউন বসে, 3 নম্বরে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, 4 নম্বরে ডিটারমিনার্স, ফিউ, হ্যাঁ, লিটল, অনলি, ফিউ, অনলি, লিটল, এগুলো ডিটারমিনার, প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ পড়ছি, অ্যাডভার্ব পড়ছি, এগুলো শেষ হয়েছে আমাদের। আমি তোমাদেরকে দেখাই, দেখো এইগুলো আমাদের শেষ হয়েছে। এই যে যে 8টা টপিক, এই একটা শেষ হয়েছে। এরপরে আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী নেক্সট টপিক হচ্ছে টেন্স এন্ড ভয়েস চেঞ্জ। খেয়াল করো তোমরা, এখানে স্ক্রিন দেখা যাচ্ছে। এরপরটা হচ্ছে টেন্স এন্ড ভয়েস চেঞ্জ, তারপরটা রাইট ফর্ম অফ ভার্বস, তারপরটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরটা সেন্টেন্স এন্ড সেন্টেন্স কারেকশন, ক্লজ, ন্যারেশন, মোডাল অক্সিলারি, কন্ডিশনাল সেন্টেন্সেস। জিনিসটা কি বুঝতে পারছো না বুঝতে পারো না ভাইয়া? পুরা ক্লিয়ার না? ক্লিয়ার না? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন তোমরা কে কে কথা বলতে চাও বা প্রশ্ন করতে চাও বা কোনো পরামর্শ, সাজেশন, কোয়েশ্চেন, এনিথিং, হ্যান্ড রেজ করো। যারা কথা বলতে চাও হ্যান্ড রেজ করো। হ্যান্ড রেজ করতে পারো তোমরা জুমে? বলো। Connectors class at 9 p.m. Sport. ওকে, সাফায়েত ফাহাদ এস এফ। সাফায়েত, তোমার প্রশ্নটা কি ভাইয়া, বলো। সাফায়েত, শুনতে পারছো ভাইয়া? আচ্ছা, দারিন সত্তার জান্নাত, সাফায়েত মনে হয় নাই। সত্তার, তুমি শুনতে পারছো আপু? হ্যালো হ্যালো ভাইয়া। ভাইয়া, বলো দারিন। ভাইয়া কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া মেমোরাইজিং পার্ট নিয়ে অনেক প্যারা খেয়ে যাচ্ছি, যাই করতেছি ভাই সারাটা বিল্লা যেতেছে গা। পরীক্ষা আগেও মেমোরাইজিং পার্ট নিয়ে আপু, নাকি রিটেন পার্ট নিয়ে, কোনটা নিয়ে বলছো? মেমোরাইজিং পার্ট নিয়ে ভাইয়া, ভোকাবুলারি, প্রিপোজিশন, এগুলো নিয়ে ভাইয়া অনেক প্যারা, যা পড়তেছি সারাটা বিল্লা যেতেছে গা ভাইয়া। আচ্ছা, এখন আমি যেভাবে পড়তে বলছিলাম লিখে লিখে, ওইভাবে কি পড়তেছো? ভাইয়া বাংলা তো নেই ভাইয়া, হ্যাঁ, পড়ছে বাংলা এবং লিখে লিখে কি পড়ো? পড়ার সময় একটা সামনে খাতা খুলে রেখে লিখে লিখে যে পড়তে বলছে আপু, ওইভাবে পড়তেছো? যে যেটা পড়তেছো ওইটা লিখে রেখে এইভাবে কি পড়তেছো আপু? না ভাইয়া, এমনি পড়তেছে, বাংলাতে লেখাটা হয় না। হুম, আচ্ছা শোনো, একটু লিখে লিখে পড়তে হবে দাঁড়িয়ে। আরেকটা জিনিস আমি বলি, শোনো, এই মেমোরাইজিং পার্টটা এটা আসলে ধৈর্যের বিষয় আপু। এটা একদিনের কোনো, মানে আমি আজকের দিন পড়লাম, মনে করো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা প্রোনাউন একটা টপিক পড়ে ফেললাম না। এই মেমোরাইজিং পার্টটা বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন এন্ড প্রভার্বস, কারেক্ট স্পেলিং, ফ্রেজেস এন্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব, এরা আসলে একদিনের পড়া না আপু। এরা পড়বা ভুলবা আবার পড়তে হবে, পড়বা ভুলবা আবার পড়তে হবে। তুমি 1 থেকে 3 পেজ পর্যন্ত আজকে ভোকাবুলারি পড়েছো, লিখে লিখে পড়লে মনে থাকবে। কালকে যখন তুমি আবার শুরু করবা, ওই 4 নাম্বার পেজ থেকে শুরু করবা না। তুমি আজকে 1 থেকে 3 নাম্বার পেজটা পর্যন্ত পড়ছো, কালকে তুমি 4 নাম্বার পেজ বের করে পড়া শুরু করলা না, তোমাকে আবার 1 পেজ থেকে পড়তে হবে। 1 পেজ থেকে 3 পেজ প্রথম 15 মিনিটে একবার রিভিশন দিলা, এরপরে 16 মিনিট থেকে তুমি 4 নাম্বার পেজে চলে গেলা। এবার 4 থেকে 7 পেজ পর্যন্ত তুমি পড়েছো। এখন তৃতীয় দিন তুমি বই বের করে আবার 8 পেজ থেকে শুরু করবা না, 4 পেজ থেকে শুরু করবা না, আবার 1 পেজ থেকে শুরু করতে হবে। এইভাবে যদি পড়ো, অবশ্যই অবশ্যই সেটা ভোকাবুলারি হোক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হোক, যেটাই হোক, সেটা 100% মনে থাকবে। মানে তুমি আজকে পড়ছো 1 থেকে 3 পেজ, কালকে পড়ছো 4 থেকে 7 পেজ, 3 নাম্বার দিন তুমি 8 পেজ থেকে পড়া শুরু করবে না, আবার 1 পৃষ্ঠায় ফিরে আসতে হবে। 1 পৃষ্ঠা প্রথম 10 মিনিটে 1 থেকে 3 পৃষ্ঠা রিভিশন দিয়ে, তারপরে 10 মিনিটে 4 থেকে 7 পৃষ্ঠা রিভিশন দিয়ে, এরপর 8 নাম্বার পৃষ্ঠা থেকে যেতে হবে। তাতে হবে কি, তোমার আগের 2 দিনের পড়াটাও রিভিশন হয়ে গেল,
এবং যখন তুমি এভাবে রিভিশন দিতে দিতে যাবা তখন তোমারও বুঝতে পারবা যে তুমি যা পড়েছো তার হয়তো 70-80% তোমার মনে আছে। যে 20% শব্দ তুমি ভুলে গেছিলা, এই প্রথম 10 মিনিট আগের পৃষ্ঠাগুলো রিভিশন দেওয়ার ফলে তোমার ওই জিনিসগুলো যে 20% শব্দ ভুলে গেছিলা সেটা আবার মনে পড়ে যাবে। আর লিখে লিখে পড়লে, এভাবে রিভিশন দিয়ে পড়লে 100% মনে থাকবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও সেম কথা, প্রিপোজিশনটার উপর ফোকাস দিয়ে পড়তে হবে এবং লিখে লিখে পড়তে হবে। আমার আপুরা লিখা ছাড়া গতি নাই। যত লিখে পড়বা এবং এক একটা শব্দ যেভাবে পড়তে বলছি 15 থেকে 20 বার পড়বা, 100% ইনশাল্লাহ শতভাগ মনে থাকবে। এরপরে প্রশ্ন হচ্ছে তরিকুল মিলা, তরিকুল শুনতে পারতেছো আমাকে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তরিকুল কেমন আছো ভাই? বলো কি কোয়েশ্চেন আমার ভাই। ভাইয়া, আপনার এমসিকিউ পার্ট তো আপনার কোর্সে মানে শেষ হয়ে যাচ্ছে, তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিট আর কি পরীক্ষাটা দিতে চাচ্ছি। তো ওইখানে তো ভাইয়া ইরর কারেকশন আছে মানে রিটেনে, তো আপনি ভাইয়া ওটা একটু একটু দেখাই দিলে ভালো হইতো ভাইয়া, হ্যাঁ মানে আপনি। দেখো, আমাদের এই যে একটু খেয়াল করো তরিকুল, আমাদের 12 নম্বর টপিকটা একটু যদি তুমি দেখো, এখানে সেন্টেন্স এন্ড সেন্টেন্স কারেকশন দেখা যাচ্ছে ভাইয়া। জি ভাই, বারো জি ভাইয়া। নম্বর আমরা এই টপিকটা করব, ঠিক আছে ভাইয়া, যে সেন্টেন্স এন্ড সেন্টেন্স কারেকশন। তো এটা ইনশাল্লাহ তোমরা ডিরেক্ট টপিকই আছে, এটার মধ্যে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। আর হচ্ছে তরিকুল, সেন্টেন্স কারেকশন এবং সেন্টেন্স মেকিং, এই দুইটা একটা নির্দিষ্ট টপিক না। মানে একটা সেন্টেন্স কারেকশন যখন আমরা পাই, এখন ওইটা যে শুধু একটা টপিক, শুধু আর্টিকেলে ভুল আছে না, ওই সেন্টেন্স কারেকশনটা হচ্ছে, আমি তোমাদের সবাইকে বলতেছি ওর থ্রুতে, সেন্টেন্স কারেকশন পুরো গ্রামারের বিষয়। 4টা অপশনের মধ্যে একটা থাকবে ওই সিঙ্গুলার প্লুরালে ভুল, প্লুরাল আছে কিন্তু ভার্বের সাথে এস বাই এস দিয়ে রাখছে, তো সিঙ্গুলার হইলে এস বাই এস হয়, প্লুরাল হইলে এস বাই এস হয় না। আবার দেখা যাচ্ছে যে ওই অলরেডির ব্যবহার, অলরেডি বসে, এই অলরেডি, ইয়েট, এভার এরা বসে সেন্টেন্সের অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে, কিন্তু তাদেরকে আগে পরে দিয়ে রাখছে, এটা গেল বি নাম্বার ভুল। সি নাম্বারে ভুলটা দিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, হ্যাবের জায়গায় হ্যাজ দিয়ে দিল, হ্যাজের জায়গায় হ্যাড দিয়ে দিল। আর ডি নাম্বারটা সঠিক। তো এই কোন একটা, যে এমনকি একটা ছোট আর্টিকেলেও ভুল থাকতে পারে, এমনকি একটা প্রিপোজিশনেও ভুল থাকতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও ভুল থাকতে পারে, প্রোনাউনে ভুল থাকতে পারে, প্রিপোজিশনে ভুল থাকতে পারে, যে কোনো একটা ভুল থাকতে পারে। তো এটার জন্য আমাদের পুরো সবগুলা টপিকের নলেজই প্রয়োজন হয়। এই কারণে এটা টেন্স, ভয়েস চেঞ্জ, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করার পরে যে সেন্টেন্স কারেকশন করতে হয়, বুঝা গেছে, যাতে এটা সমস্ত টপিক গুলার একটা সামারি হয়। ওকে, এরপরের কোয়েশ্চেনটা আমি নিব তরিকুল। আমি তোমাকে এই, আমরা এই টপিকটা ডিরেক্টলি পড়বো ইনশাল্লাহ। এরপর ঝুমুর আক্তার, ঝুমুর তোমার কি প্রশ্ন আপু? ঝুমুর আক্তার শুনতে পাচ্ছো? পিউ বস, পিউ তুমি কি আছো? আচ্ছা ঝুমুর আসছে, হ্যালো ঝুমুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝুমুর তোমার কি প্রশ্ন আপু, একটু করে ফেলো। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো ঝুমুর? বলো, কোশ্চেনটা করো। ভাইয়া বলতে চাইছিলাম যে আমার রাইটিং পার্টের মধ্যে সমস্যা কি, মানে বানিয়ে নিয়ে লিখতে সমস্যা হয়। এখন রাইটিং পার্ট বানায় লিখতে গেলে প্রথমত যে নলেজটা লাগবে বেসিক ইংলিশ থেকে, মানে প্রত্যেকটা টপিক আমরা যে শুরু করেছি এই সবগুলা গ্রামার শেষ হবে, তারপরে গিয়া তো টোটাল আমাদের গ্রামারের টপিক আছে 22টা। তা আমাদের 8টা শেষ হয়েছে। কোর্স প্ল্যানটা তোমরা তো সবাই আগেই সংগ্রহ করছো, এই যে হচ্ছে কোর্স প্ল্যানটা। তো এই 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত শেষ হয়েছে, টোটাল 22 নাম্বার পর্যন্ত আমরা যাব। এরপরে যখন এই গ্রামার গুলো তোমার হয়ে গেল, তারপরে তুমি বানায় লেখার উপযোগী হবা আপু। এখন তুমি বানায় লিখতে গেলে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক হবে, স্পেলিং মিস্টেক হবে, সেন্টেন্স স্ট্রাকচার ভুল হবে, সিঙ্গুলার প্লুরালে ভুল হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল হবে। তো এগুলা হবে, কিন্তু যখন গ্রামার গুলো শেখার পরে তোমাকে আমি শেখাবো বানায় লেখা, বেসিক গ্রামার ঠিক করার পরে, গ্রামার গুলো শেষ করার পরে যখন তুমি উপযোগী হবা, তারপরে তোমাকে আমি বানায় লেখা শিখাবো রিটেনে। কিন্তু এখন মনে করো এবিসিডি একজন জানে না, তাকে কি আমি ওয়ার্ড শেখাইতে পারবো? পারবো না। সেম ভাবে গ্রামার ছাড়া তুমি লিখতে পারবে না, তো ভুল হবে। কিন্তু গ্রামারের পরে যখন গ্রামারটা আমি পড়াচ্ছি আর তোমরা বাসায় বসে রিভিশন দিচ্ছ, একটা জিনিস বলি, এই যে আমি পড়াই, একটা আসো, আসেন কে, এই যে মা, এই পড়াচ্ছি এখন এইখানে আমরা যে গ্রামার গুলা করতেছি, আমি পড়াচ্ছি, এগুলো যদি তুমি বাসায় বসে না পড়ো, তাহলে আমি একদিক দিয়ে পড়াচ্ছি, তুমি আরেক দিক থেকে বলবা। আমি একদিক দিয়ে পড়াচ্ছি আর তুমি একদিক থেকে বলতেছো, এভাবে কিন্তু হবে না। এ কারণে এই যে আমরা যতগুলো টপিক পড়েছি এখানে 1 থেকে 8 পর্যন্ত, এই সবগুলো টপিকের রেকর্ডেড লেকচার আছে।
তোমাদেরকে আমি প্রত্যেকটা ক্লাসে বলি ক্লাস নোট করতে, এই নোট করার পরে এই জিনিসগুলো রিভিশন দিবা। রিভিশন দিলে এই গ্রামার গুলো তোমার মনে থাকবে, গ্রামার মনে থাকলে তখন আর তুমি লিখতে গেলে ভুল করবে না। আর গ্রামাটিক্যাল রুলস মনে না থাকলে তুমি লিখতে গেলে ভুল করবে। ঠিক আছে, এই কারণে ঝুমুর শেষ পর্যন্ত থাকো, একটা ক্লাস মিস দিও না, ইনশাল্লাহ বানায় লেখা ঠিক হয়ে যাবে আপু। কিন্তু গ্রামার কারেক্ট না হলে বানায় লেখা ভুল হবেই। ঠিক আছে, এই জন্য আমি এটা বললাম। আচ্ছা, এরপরে আসো নেক্সট প্রশ্ন। আচ্ছা দিবা, সঞ্জিদা সুলতান, দিবা দিবা তোমার কি কোয়েশ্চেন বলো তো? হ্যালো, শুনতে পারতেছো? হ্যালো, তোমাকে শুনতে পাচ্ছি না দিবা। ওকে, তানভীর, তানভীর ও ফাইদ, তানভীর শুনতে পাচ্ছ ভাইয়া? জি ভাই, শুনতে পাচ্ছি। ভাইয়া বলো কি কেমন প্রশ্ন আছেন তোমার? ভাই? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক টপিক আছে যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে না, যেমন কম্প্রিহেনশন ঢাকাতে আসার সম্ভাবনা কম। তো এই জন্য এমন কিছু যদি দিতেন, যে আমার যেরকম নিজের লক্ষ্য হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় মুখ্য প্রস্তুতি নেওয়া, হ্যাঁ, এক্ষেত্রে কোন গ্রামার কোন বিশ্ববিদ্যালয়ে বেশি আসে এরকম যদি কোনো পিডিএফ দিতেন ভালো হতো। আচ্ছা তাহলে তোমরা এখানে আর কে কে আছো যারা রাজশাহীতে পরীক্ষা দিবা? আর আমি মেজরিটি তোমরা রাজশাহীতে দিবা নাকি? বলো তো কে ভাই কে আছো? আমরা ঢাকাতে ঢাবি দিতে ভাইয়া, চাচ্ছি। ঢাবি। হ্যাঁ, ঢাবি তো মেইন টার্গেট, এটা তো আমি জানি। তবে তানভীর একটা কাজ করি তাহলে, আমি একটু রাজশাহীর কোশ্চেনটা দেখে তারপর আমি তোমাকে জানাচ্ছি। আমার কাছে ডিউ আর মেডিকেল একটা রেডি আছে, ঠিক আছে, কারণ সবচেয়ে বেশি স্টুডেন্ট। হ্যাঁ, আগামীতে দেবো। হ্যাঁ, এই যে হ্যাঁ, ঢাকা এখন থেকে রিটেন। কার কোশ্চেন যেন আমি মিস করে গেলাম রে, কি যেন বলতে গেলাম। তানভীর, আমি তো ডিইউ আর মেডিকেলেরটা রেডি আছে এই যে। এটা হচ্ছে বি ইউনিটের টপ 15 টপিক। বি ইউনিটে যারা পরীক্ষা দিবে আর্টসে, এই 15টা টপিক পড়লে তার আর কিছু করতে হবে না। তবে এর সাথে যদি অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, তাহলে এই পুরো কোর্স প্ল্যান যেটা আমি তোমাদের পড়াচ্ছি, এই পুরো কোর্স প্ল্যান কমপ্লিট করলে হয়ে যাবে 22টা টপিক। কিন্তু 22টা টপিক হচ্ছে অল ইউনিভার্সিটি, পুরো বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, এই 22টা গ্রামারের টপিক পড়া মানে হচ্ছে অল ক্লিয়ার, অল কভার। কিন্তু যদি তুমি শুধু ডাবি বা মেডিকেলের হও, তাহলে বি ইউনিটের ডাবিতে এই 15টা। যদি তুমি সি ইউনিটের হও, সি ইউনিটে এই 15টা। ঠিক আছে, যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিসি না দিয়ে তুমি এ আর মেডিকেল, মানে তুমি বিজ্ঞান বিভাগের এবং তুমি মেডিকেলে দিবা, তাহলে এ আর মেডিকেলের জন্য ডাবির এ ইউনিট এবং মেডিকেলের জন্য এই 15টা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। ওকে, এই যে মেডিকেলের লোগো, এটা হচ্ছে মেডিকেল, ঢাকা মেডিকেল লোগো। গট ইট। সো এই 15টা। তো ডিইউ আর মেডিকেলটা রেডি, কিন্তু রাজশাহীটা আমি তোমাকে দিব, তাহলে একটু সময় দিতে হবে আমাকে, আমি তোমাকে দিয়ে দিব ভাই। ওকে, এর পরের কোশ্চেন মাহিনুর। মাহিনুর, তোমার কোশ্চেনটা আপু করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো মাহিনুর? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া ওই যে একজন বললো না যে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা একটু দিতে কোনটা থেকে বেশি আসে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ, আমি আমার note নিয়েছি। চট্টগ্রাম ইউনিভার্সিটিটাও দিয়েন। কোনটা? রাজশাহী, তোমার রিকোয়েস্ট কোনটা? চট্টগ্রাম। চট্টগ্রাম, তার মানে আর ইউ আর হচ্ছে সিইউ। ঠিক আছে আপু, আমি এই দুটো রেডি করে তোমাদেরকে আমার গ্রুপে পেয়ে যাবা। ঠিক আচ্ছা আছে, ভাই, আরেকটা প্রশ্ন ছিল আমার। বলো 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 না হ্যাঁ, বলো। ভাই, আপনি যে এইগুলো টপিক গুলো শেষ করতেছেন না, আমি যদি এরকম টপিক গুলা শেষ করে প্রশ্ন ব্যাংক থেকে যদি সলভ করে ফেলি তাহলে কি হবে, নাকি আবার নতুন করে কোনো বই কিনতে হবে? না 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 না, নতুন করে কোনো বই কেনার দরকার নাই। তুমি যদি আমার গ্রামারের ক্লাস ভালো বুঝো, তাহলে শুধু জি ভাই। এই রুলস গুলাই তুমি বাসায় বসে আরেকবার রিভিশন দিবা, এর বেশি কিছু না। জি তোমার ভাইয়া। এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে সারি পড়াক বাংলাদেশে, একই রুল, একই রুল, সেম জিনিস, কিন্তু মেথড আলাদা। এক এক টিচার এক এক ভাবে বুঝে। এখন তুমি যদি আমারটা বুঝে থাকো, তাহলে জি ভাইয়া। কখন তুমি আমারটা না, যে টিচারেরটা বুঝো ওই একজনের মেথড ফলো করো। ঠিক আছে আপু, জি তাহলে তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, আর এটার জন্য আলাদা কোনো বই কেনা লাগবে না, শুধু কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলে এনাফ। শুধু কোয়েশ্চেন ব্যাংক। ঠিক আছে, জি ভাইয়া। আর হচ্ছে যদি তোমার কাছে কোনো বই থাকে, সেইটার চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলো, কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবে তত ভালো। মডেল টেস্টের কোয়েশ্চেন, বইয়ের কোয়েশ্চেন, যে বইয়ের কোয়েশ্চেন থাকুক, লেকচার শিটের কোয়েশ্চেন থাকুক, কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবে তত তোমার জন্য ভালো। আমি আবার তোমাদের বিগত বছরের কোয়েশ্চেন পড়াবো, হয়তো পরশু দিনের ক্লাসে বা তারপরের দিন। একটা পড়াইছি, আবার পড়াবো, আবার পড়াবো, সি ইউনিট পড়াবো এবার হয়তো বা। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। পরের কোয়েশ্চেন মাশরুফ হোসেন। মাশরুফ, তোমার কোয়েশ্চেন কি ভাইয়া, করে ফেলো। মাশরুফ, শুনতে পাচ্ছো?
আমরা আচ্ছা মাশরুফের, ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছো? মাশরুফ বলো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাশরুফ। কেমন আছেন ভাই? এই তো, তুমি কেমন আছো ভাইয়া? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। বলতেছি ঢাবিতে চান্স পাওয়ার জন্য মানে কত পেলে একদম শিওর চান্স হয়ে যাবে আচ্ছা, 100-র মধ্যে? তুমি, আমি একবারে ফিল্টার ছাড়া বলি, তুমি যদি 100-র মধ্যে 60 পাও তাহলে তুমি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছো এবং তুমি সাবজেক্ট পাবা। তোমাদের ভাইয়া আরেকটা কোন প্রশ্ন আছে। ইউনিটে সেটা আমাকে বলো মাস্টার, কোন ভাইয়া ইউনিটে? আমি বি ইউনিটে, বি মানবিক। এই ইউনিটে। এখন শুনো, 60 পেলে তুমি নিশ্চিত চান্স পাবে। এখন 60 তুমি কিভাবে পাবা? তোমার এমসিকিউ তে, যারা বি ইউনিটে আছো সবাই শুনো, এমসিকিউ হচ্ছে 40টা। 40টা না, এমসিকিউ মানে বাংলা, ইংলিশ, জিকে দিয়ে টোটাল 60টা। 30টা আছে সাধারণ জ্ঞান, 15টা বাংলা, 15টা ইংলিশ। তো এই 60-এর মধ্যে তুমি যদি পাও 40, আর রিটেনে বাংলা ইংলিশ মিলিয়ে তুমি যদি পাও 20, তাহলে এমসিকিউ 60টার মধ্যে 40টা, আর রিটেনে 40 মার্কসের মধ্যে তুমি যদি বাংলা ইংলিশ মিলিয়ে 20ও পাও, তাহলে 40 আর 20 কত হইলো? 60। তুমি নিশ্চিত চান্স পাবা। আর এর ভাইয়া চেয়ে যখন খারাপ হয়, যদি 55 হয় তখন ভাগ্য, যদি 58 হয় চান্স পাবা, কিন্তু 55, 54, 52 যদি হয় তাহলে ভাগ্য। ওয়েটিং এ থাকবা, ওয়েটিং থেকে নিতেও পারে নাও পারে, বাট 60 হচ্ছে একবারে লাস্ট সিলিং। ঠিক আছে, এর উপরে যা হোক ভালো, কিন্তু এর নিচে নামলে তুমি যত নিচে নামবা 60-এর চেয়ে 2 কম পাবা, 5 কম পাবা, 52, 55, 51, 50, 48 পাবো, তত তোমার ভাইয়া মানে। আরো কিছু প্রশ্ন ছিল, ভাইয়া আরো কিছু প্রশ্ন ছিল। অবভিয়াসলি অবভিয়াসলি, একটা একটা করে করো, আমি অ্যান্সার করছি, বলো। ভাইয়া ওই যে রাইটিং পার্টে আমি অ্যানালাইসিস করে দেখলাম ওই টেক্সট বুক থেকে বেশি মানে 20 নম্বরের মধ্যে 15+ টেক্সট বুক থেকেই আসে, প্যারাগ্রাফও আসে টেক্সট বুক রিলেটেড। কারণ টেক্সট আপনি বুকের যদি, কোনো একটা প্যাসেজকে ছাপিয়ে ইয়াটা আসে, টেক্সট বুকের কোনো একটা টপিককে কেন্দ্র করে হ্যাঁ টাচ ভাইয়া থাকে। বলো। আপনি যদি ইম্পর্টেন্ট টেক্সট গুলার প্রত্যেকটা প্যাসেজ একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে এরকম ভাবে যদি পড়ান তাহলে খুব উপকার হতো, খুব তোমাদের ভোকাব। আমার প্রমোশনাল ভিডিও গুলো দেখছিলা কিনা? আমি যখন কোর্সের কথা বলতাম তোমাদেরকে, আমি অবশ্যই অবশ্যই তোমাদের যে টেক্সট বই, এটা আমরা দেখবো 100%। তো আমি ভিডিওতেই বলতাম, মানে লাইভ ক্লাসেও বলছি, এই কোর্সের প্রমোশন, এই যে টেক্সট বুকটা, এটার মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজেস গুলো আমরা দেখবো। এটা দেখতেই হবে ভাই, এটা হ্যাঁ দেখতেই হবে। ভাইয়া ঠিক আছে, আরো প্রশ্ন, ভাইয়া আরো করো কিছু আছে আমার। হ্যাঁ করো। ভাইয়া বলতেছি ওই যে আমি যদি রাইটিং পার্ট যদি ইমপ্রুভমেন্ট করতে চাই তাহলে আমার কি কি করা উচিত এখন থেকেই? মানে ভোকাবুলারি তো মাস্ট, ভোকাবুলারি পড়তেছি, তো ওই ভোকাবুলারি বাদে আর কি কি করলে আমার রাইটিং আর স্কিল আরো। গ্রামারের কোনো ক্লাস মিস দিবা না, আর গ্রামার রিভিশন দিতে ভুলবা না। আমি আজকে যে টপিক কালকে পড়াইছি অ্যাডভার্ব, ওটা তুমি আজকে রিভিশন দিবা। আগামীকাল আমি পড়াবো টেন্স এন্ড ভয়েস চেঞ্জ, আমি পড়াবো কালকে, তুমি তারপরের দিন ওটা রিভিশন দিবা, আর খাতায় নোট করতে হবে। তোমারে জি আমার স্যার। একটাই, যারা যারা এখানে আছো রিটেন উইক, আমি প্রত্যেকে বলি মাস্টারের থ্রুতে, তোমরা যারা রিটেন ভালো করতে চাও, শুধু 2টা জিনিস লাগবে। 1 ভোকাবুলারি, 2 গ্রামার। যদি তোমরা ভোকাবুলারিতে ভালো করো, এখন তাহলে তুমি একটা জিনিস যেটা তোমার বাংলাতে মনে আসে, ওটা তোমার ইংরেজিতেও মুখে আসবে। এখন তুমি যদি ভোকাবুলারি না জানো, এখন পরীক্ষাতে আসছে যে চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে, এখন তার পাইকারি ব্যবসা, পাইকারি ইংরেজি কি, ভোকাবুলারি কি, এটা যদি তুমি না জানো, তাহলে কি তুমি অ্যান্সার করতে পারবে না। এবার এই সেন্টেন্সটা লিখতে যে গ্রামার টুক লাগবে, ওই গ্রামার টুকু যদি তুমি না জানো, তুমি লিখতে পারবা? সেক্ষেত্রে তুমি পারবে না। এই কারণে 2টা জিনিস ডেভেলপ করতে হবে রিটেনের ক্ষেত্রে, 1 ভোকাবুলারি, 2 হচ্ছে গ্রামার। তো গ্রামার আমি এখন পড়াচ্ছি তোমাদেরকে, এই একটা ক্লাসও মিস দেওয়া যাবে না। এখন ক্লাস ভাই বুঝছো মানে কি হয়ে গেছে? ক্লাস ছিলা সবাই, ক্লাস বুঝছো মানে হয়ে গেছে গ্রামার না। এই যে আমি পড়াইছি, আমি গতকালকে পড়াইছি অ্যাডভার্ব, তার আগের দিন পড়াইছি অ্যাডজেক্টিভ, তার আগের দিন পড়াইছি প্রোনাউন, আগামীকাল পড়াবো টেন্স, তারপরের দিন ভয়েস চেঞ্জ, তারপরের দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমি তো ডেইলি এক একটা টপিক পড়াচ্ছি। এখন তুমি আজকে ভাবতেছো আজকে আমি অ্যাডজেক্টিভ টপিক বুঝছি মানে আমার ক্লিয়ার, এটা আর আমার পড়া লাগবে না, না। আমি আজকে অ্যাডজেক্টিভ পড়াইছি, তুমি আজকে অ্যাডজেক্টিভ বুঝছো, কালকে আমি অ্যাডভার্ব পড়াবো, তুমি অ্যাডভার্বও বুঝছো, কিন্তু অ্যাডভার্ব বোঝার পরে তোমার মনে বোঝে আচ্ছা অ্যাডজেক্টিভ যেন কি পড়ছিলাম। এরপরে আমি যাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে মনে হবে যে আরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব জন্য কি কি পড়ছিলাম, কিছুই মনে নাই। তো এই কারণে যখন পড়বা বুঝবা ঠিক আছে, কিন্তু ওইটা বাসায় বসে রিভিশন না দিলে কিন্তু ভাইয়া দীর্ঘমেয়াদী মনে রাখতে পারবা না।
ভাইয়া এটা আরেকটা অ্যাডমিশন প্রশ্ন পড়াইতে ছিল ভাইয়া। পড়াইতে 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 বলো, এরপরে কোশ্চেন বলো মাসুদ। বলতেছি ওই ভোকাবুলারির জন্য আমি যদি ওই টেক্সট বুকের অল প্যাসেজের ভোকাবুলারি যদি মুখস্থ করি তাহলে কি অ্যাডমিশনের জন্য কি এনাফ? সেফ সেফ এনাফ, হ্যাঁ এনাফ সেফ। তবে এনাফ, এনাফ আসলে বলা কঠিন, তবে তুমি সেফ, ঠিক আছে। কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের অ্যাডমিশনের সিনোনিম অ্যান্টোনিম গুলা যে ভাই প্রত্যেক হচ্ছে না। বছরই টেক্সট বুক থেকে আসে, বিষয়টা কিন্তু তা না আর মাসুদ। সাইফুল, সাইফুল হ্যাঁ সাইফুর সেটটা পড়তে পারো, সাইফুর সেটটা ভালো। দারিম জান্নাত সাইফুর সেটটা ভাই বেশ ডেইলি ভালো। রিটেন কিভাবে প্র্যাকটিস হ্যাঁ, করব? ডেইলি বলো। রিটেন কিভাবে প্র্যাকটিস করতে পারি বাসায়? বাসায় হচ্ছে এক একটা সিঙ্গেল শব্দের ট্রান্সলেশন লিখবা, এক একটা সিঙ্গেল শব্দের ট্রান্সলেশন, সিঙ্গেল বাক্যের ট্রান্সলেশন। মনে করো তুমি বিগত বছরের ঢাবির 5 বছরের রিটেনের কোয়েশ্চেন গুলো বের করলা, তো দেখবা প্রত্যেক বছরই ট্রান্সলেশন আসে। তো ওই ট্রান্সলেশন গুলো তুমি না দেখে, মনে করো তোমার রিটেন পরীক্ষা আছে ঢাবিতে, এই যে আমি তোমাদেরকে একটা কথা বললাম না যে চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সি ইউনিটের কোয়েশ্চেন 2020-এর, না জানো 19-এর, এটা আসছে ট্রান্সলেশনে, প্রত্যেক বছর ট্রান্সলেশন আসে। তারপরে মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন, এটার ট্রান্সলেশন কি? মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন, এটার ট্রান্সলেশন তুমি এরকম ঢাবির গুলা দেখে দেখে নিজে করো। মাই মাদার ওয়াজ মাই বিগেস্ট ক্রিটিক, ঠিক আছে, সেরকম নিজে নিজে করার চেষ্টা করো, দেখবা ডেভেলপ হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে তানিশা, কি প্রশ্ন তানিশা? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, বলতেছি যে আপনি যে গ্রামার পার্ট গুলো করিয়েছেন এগুলো তো এক্সাম নেবেন আলাদা করে। তো অবভিয়াসলি তখন নেক্সট ফ্রাইডেতেই তোমাদের এক্সাম আছে, যদি পূজার ছুটি না দেই। কয়েকটা টপিক পড়ায় এক্সাম নিব, তো আমরা বেশ কিছু টপিক পড়ে ফেলেছি। বলো, তারপরে বলো আপু এক্সাম। তারপর সরি যদি আমি, কোনো সমস্যা ধরা পড়ে যে এটা সমস্যা তখন সলভ ক্লাস নেবেন নেবেন হ্যাঁ না? শোনো, তোমাদের যেটাতে আমরা পরীক্ষা নিব, ওই পরীক্ষার পরে আমি ওই প্রশ্নের সলভ ক্লাস নিয়ে নিব। তো ওই প্রশ্নে ওই যে যে 15টা বা 20টা কোয়েশ্চেন, তোমরা যদি কেউ কোনোটা না বুঝো, বা ভাই আমি বি নাম্বারটা দিছি কিন্তু সি কেন সঠিক, আমার অ্যান্সার কেন ভুল, বি কেন হইলো না, সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ সহ। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এরকম সেমিনার ক্লাসে তোমরা আমাকে ডিরেক্টলি দেখাবা যে ভাই আমার এই কোয়েশ্চেনটাতে একটু ইস্যু আর আছে। একটা কোশ্চেন ভাইয়া, Sure, আমি হ্যাঁ। তো সি ইউনিটে পরীক্ষা দিব, তো হুম। এটার এটা যদি প্রস্তুতি নিই ইংলিশে তাহলে কি খুলনা ভার্সিটির জন্য কি প্রস্তুতি নেওয়া হয়ে যাবে একবারে নাকি আরো পড়তে হবে খুলনা ভার্সিটির শোনো, জন্য? ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নেয়া মানে তুমি যে ইউনিট নাও, এ নাও, বি নাও, সি নাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশের প্রস্তুতি নেওয়া মানে তোমার পুরো বাংলাদেশের অল ইউনিভার্সিটি কমপ্লিট, 1 নাম্বার। 2 নাম্বার কথা, আমার কোর্স প্ল্যানটা এমন ভাবে সাজানো যে তুমি এই কোর্স প্ল্যানটা, এই 22টা টপিক কমপ্লিট করলে তোমার এর বাইরে গ্রামারে আর কিছু বাকি থাকে না। তো তোমার পুরো অ্যাডমিশন ইংলিশের সিলেবাসই কমপ্লিট হয়ে যাচ্ছে আপু, পুরো অ্যাডমিশনের আচ্ছা, সিলেবাসই কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝছো তানিশা? তো তোমার ফুল ইংলিশ কমপ্লিট। তুমি যদি ঢাবিতে পরীক্ষা নাও দাও, তাতেও তোমার খুলনা ইউনিভার্সিটি ফুল সিলেবাস কমপ্লিট, কারণ আমি পুরোটাই কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে আপু, তানিশা গট মাই পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা নিব, কার কাছ থেকে নেই? রিফা তামান্না, তোমার কি কোয়েশ্চেন রিফা? সূর্যপল রেডি থাকবা রিফা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রিফা শুনতে পাচ্ছি না, বলো। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, তুমি কেমন আছো আপু? বলো। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া বলতেছিলাম যে ভোকাবুলারি বা মুখস্থ যে আইটেম গুলা, এগুলা কি মানে কোনো সীমাবদ্ধতা আছে যে এইগুলা পড়লে এর ভিতর থেকেই আসবে এরকম? সাইফুর সেটটা পড়লে হুবহু কমন পাবা, কিন্তু টেক্সট বুকেরটা পড়লে 50-50। প্রত্যেক বছর যে টেক্সট বুক থেকে দেয় বিষয়টা না। সো তাহমিদ সম্ভবত বলছে যে ভাই আমি টেক্সট বুকেরটা পড়লে কি সেফ? এখন দেখো, পুরোপুরি যে টেক্সট বুকেরটা পড়লেই শুধুমাত্র হয়ে যায় বিষয়টা তা না, ঠিক আছে। তবে সাইফুর সেটটা পড়লে কোনোদিন ওটার বাইরে আসে নাই, সাইফুরস বুকে ওটা পড়লে, ঠিক আছে। এই কারণে আপু আমিও সাইফুরস পড়েছিলাম, এই কারণে আমি তোমাদেরকেও বলি সাইফুরস পড়তে, বুঝছো? আর আমার অ্যাডমিশনের বই থাকলে সেখান থেকেও পড়তে পারো। কিন্তু যদি 100% কমন চাও, সাইফুরস আমি পড়ছি, আমি কমন পাইছি, আশা করি তোমরা পাবা, ঠিক আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া বলতেছিলাম যে ঢাবিতে আপনার টপ মার্ক কত আসে যে এত পাইলে যে টপে 10-এর মধ্যে? কোন ইউনিটে তুমি এটা বলো, সায়েন্স আর্টস কমার্স কোনটা? কোন গ্রুপ থেকে দিবা আপু, সায়েন্স থেকে?
হ্যালো, রিফা তামান্না, জি, কোন বি গ্রুপে? ইউনিট খ খ। বি ইউনিটে। বি ইউনিটে অনেক মার্কস পায় মানুষ। বি ইউনিটে অনেক মার্কস, 94%, 94, 93, 95ও আছে। এমনও আছে রেকর্ড যে মানে 98 পর্যন্ত পাইছে। ঠিক আছে, তবে 90 আপ থাকলে তুমি 20-এর মধ্যে থাকতে পারবে মেধাক্রমে। ঠিক আছে, 90-এর উপরে মার্কস গেলে 1 থেকে 20-এর মধ্যে তুমি থাকতে পারবে। আপনার এই যে আপনি যেগুলা পড়াচ্ছেন এইগুলাই কি এনাফ, বা এর এর বাইরে কি আর লাগবে? না, এর বাইরে কিছু নাই। এর বাইরে একটা জিনিসই আছে, তোমরা যত প্র্যাকটিস করবা তত ভালো, তুমি যত রিভিশন দিবা। এর বাইরে কোনো গ্রামার, এর বাইরে কোনো টপিক কিচ্ছু নাই। কিন্তু তুমি এই যে সিলেবাস, এইগুলাই যদি তুমি বারবার রিভিশন দাও, তাইলে তুমি অ্যাডমিশনে সেই সফল হয় যে এক টপিক গুলা, ইম্পর্টেন্ট টপিক গুলা বারবার রিভিশন। যদি তুমি চিন্তা করো যে না আমি খালি এক একবার সব পড়বো, কিন্তু এক একবার পড়বো, তুমি জীবনও চান্স পাবা না। কিন্তু যখন তুমি একই টপিক, তোমার সিলেবাসটা, ইম্পর্টেন্ট টপিক গুলা বারবার পড়বা, সেই ঢাকা বিশ্বে চান্স পাবে। বুঝতে পারছো আপু? আর হচ্ছে প্র্যাকটিস। পরীক্ষার হলে 60টা এমসিকিউ তোমাকে দাগাইতে হবে 45 মিনিটে। প্র্যাকটিস করো, পরীক্ষা দাও, নিজে টেস্ট করো, নিজেকে টাইম সেন্স ঠিক রাখো। আর সমস্যাটা কোথায় হয়, তুমি কি গ্রামার ক্লাস বুঝো না, নাকি গ্রামার পড়াই যখন ঠিক খুব ক্লিয়ার বুঝো, কিন্তু পরে যে আর মনে থাকে না? পরে মনে থাকে না কেন? তুমি বাসা বসে নিজে পড়ো না। এইগুলো হচ্ছে সমস্যা, আগে সমস্যার দিকে তাকাইতে হবে। ঠিক আছে রিফা, কিন্তু এর বাইরে কিছু নাই আপু, তোমাদেরকে যা পড়াচ্ছি। ওকে, হ্যাঁ, আমি আপনার ক্লাসটাই বেশি বুঝি, মানে অনলাইন আপনারটাই তাহলে শুধু। তাহলে নোট করে করে ওইগুলো আবার রিভিশন দিবা। আমি অ্যাডভার্ব পড়াইছি, অ্যাডজেক্টিভ পড়াইছি, যা যা পড়াইছি সবগুলো নোট করে করে আবার রিভিশন দিবা। বুঝা গেছে? থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপরে সূর্য, বল সূর্য, তোমার কোশ্চেনটা কি ভাইয়া? হ্যাঁ, আমি হচ্ছে মূলত বি ইউনিটের। আমি বলতে চাচ্ছি যে আমাদের যে মেমোরাইজিং পার্টস আছে, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এগুলো যদি ভাই আপনার কাছ থেকে আমরা পেতাম যে এটা এটা পড়ো, তাহলে ভাই খুব সুবিধা হতো আমাদের। এখন শোনো, আমি তোমাদেরকে কি দিতে পারি, পিডিএফ দিতে পারি, কিন্তু অ্যাডমিশন একটা সিরিয়াস গেম। এইখানে পিডিএফ এর উপর ভরসা করা ঠিক না। কেন ঠিক না? কারণ আমি তোমাকে দিলাম পিডিএফ, ফোনে থাকে, ফোনেই তুমি শেষ, মানে ওইভাবে পড়ে থাকলো ফাইলে। আমার কথা বুঝো, সবাই যেটা করে তা না সূর্য, কিন্তু বুঝো, তোমার যে বই থাকুক অ্যাডমিশনে, আমার বই থাকুক, সাইফুস থাকুক, অ্যাপেক্স থাকুক, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম থাকুক, মাস্টার থাকুক, তোমার কম্প্যাক্ট থাকুক, যেটাই অ্যাডমিশনের বই, তোমার কাছে কোনটা আছে সূর্য? ইংলিশ বিচিত্রা আছে, কোনটা আছে তোমার কাছে বলো বই? ভাই আমার কাছে আছে মাস্টার আর টেক্সট হ্যাকস। টেক্সট হ্যাক্স। এখন যে কোনো একটা বই থেকে তুমি মেমোরাইজিং পার্ট করে ফেলো। সব বইতে সেম, তোমার বই, আমার বই, টেক্সট হ্যাক, কম্পিটিটিভ, যত বই আছে সবই সেম। একটা বই পড়লেই হয়ে যায়। বোঝা গেছে ভাই? যে কোনো একটা পড়লেই হচ্ছে শুধু। হুম, ভাই ধন্যবাদ। ওয়েলকাম। তবে পড়তেই হবে, এটা হচ্ছে কথা। যেখান থেকে পড়ো কমন পাবা, কিন্তু পড়তে হবে। ওকে, এরপরের কোশ্চেন মাহমুদ হাসান। মাহমুদ, তোমার কি প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাইয়া। আলাইকুম ইসলাম ভাইয়া। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি ভাইয়া? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, বলুন। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আপনার পরীক্ষা এমসিকিউ তো হয়, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংলিশ নিয়ে পড়তে গেলে আপনার রিটেন পরীক্ষা দেওয়া লাগে। হুম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা কেমন টাইপের হয় যদি একটু বলতেন। আচ্ছা, তোমার কি ইচ্ছা আছে রাজশাহীতে দেওয়ার? জি জি, আমি সেকেন্ড তাহলে টাইম পরীক্ষা একটা দিই। কাজ করতে হবে, সেটা হচ্ছে রাজশাহীর কোয়েশ্চেন ব্যাংকটা একটু কিনবা। 120 টাকা বা 150 টাকা একটা কোয়েশ্চেন ব্যাংকের দাম। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংকটা কিনলে কি কি কোয়েশ্চেন আসছে তুমি নিজেও দেখতে পারবে, আর আমাকে একটু সময় দিতে হবে, আমি দেখে তারপর তোমাকে বলতে পারবো। ঠিক আছে মাহমুদ? আচ্ছা ভাই, ক্লিয়ার? আর বলতে যে ভাই, বলো। একটা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার হয়তো বা আইন নিতেও রিটেন পরীক্ষা দেওয়া লাগে, এটা সত্যতা কতটুকু? এখন এটা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তিতে জানায় স্যার। মানে ধরো তোমাদের এইচএসসি রেজাল্টটা দিবে, এইচএসসি রেজাল্টের 20 দিন 25 দিন পর থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তো ভর্তি বিজ্ঞপ্তিতে যখন স্যাররা জিনিসটা দিবে, তখনই হচ্ছে অথেন্টিক নিউজ। সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে, সব বিশ্ববিদ্যালয় করে, যে এই বছর আমরা আইন বিভাগে এতটা সিট আছে, এতজন শিক্ষার্থী নিব, এইভাবে ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউর পাশাপাশি লিখিত এত অংশ থাকবে, এত মার্কস। তখন হচ্ছে বোঝা যাবে যে না, লিখিত আছে। ঠিক আছে, সেই পর্যন্ত ভর্তি বিজ্ঞপ্তি পর্যন্ত ওয়েট করতে হবে। সব ইউনিভার্সিটি অফিসিয়াল ভর্তি প্রজ্ঞাপন জারি করে। ঠিক আছে মাহমুদুল? জি ওকে, ভাই। ওকে, এরপরে বলো লিজা। লিজা, তোমার কি কোয়েশ্চেন আপু?
দিবা, লিজা দুজনই অন। হ্যালো, দিবার কোনো কোয়েশ্চেন আছে দিবা? তোমার কথা আসে না ক্লিয়ারলি, লিজা। হ্যাঁ দিবা, দিবা তোমার কথা ক্লিয়ার আসে না, আমরা শুনতে পারি না তোমাকে। আচ্ছা, তাসনিম, তাসনিম তোমার কি কোয়েশ্চেন? তাসনিম, প্রিয়া, পল, প্রিয়া তোমার কোনো কোয়েশ্চেন আছে আপু? জি স্যার। স্যার করো। বলতেছিলাম যে আমি যখন মাস্টার বইটার ভোকাবুলারি গুলো পড়ি তখন আমার যে ওইখানে তো এমসিকিউ আকারে আছে, তো আমি যখন এমসিকিউ আকারে দেখি তখন আমার মনে পড়ে, কিন্তু আমি যখন এইটা বই বন্ধ করে স্মরণ করতে যাই তখন আমার মনে পড়ে না। এটা কি কোনো সমস্যা হবে? আম, দেখো, পরীক্ষাতে তো শুধু এমসিকিউ আকারে আসে না, রিটেনে তো ট্রান্সলেশন আসে, তারপরে সেন্টেন্স মেকিং আসে। এখন যদি এমনি মনে না থাকে এটা কিন্তু একটা প্রবলেম, কারণ মনে থাকলে সব জায়গায় থাকবে, এমসিকিউ তেও থাকবে, প্যাসেজ পড়তে গেলেও থাকবে, পত্রিকা পড়তে গেলেও মনে থাকবে। ধরো তুমি একটা শব্দ জানো অ্যাকাউন্টেবল, হুম, বা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। এখন অ্যাকাউন্টেবিলিটি তুমি পত্রিকায় দেখলেও, পত্রিকা পড়তেছো ইংলিশ পত্রিকা, তখন তোমার মাথায় আসার কথা। তোমার ছোট বাইরে প্যাসেজ পড়াচ্ছ সেটা এখানে আসার কথা। তুমি পরীক্ষায় বিসিএস দিতে বসে তখন অ্যাকাউন্টেবিলিটি দেখে তোমার মাথায় আসার কথা, কিন্তু যদি না আসে তাহলে একটু লিখে লিখে পড়তে হবে, okay? যে বই থেকেই পড়ো। ভাইয়া আমি আসলে মাস্টার বই থেকে পড়ি, তো এইটা পড়লে কি এনাফ এইখানে যতগুলো ভোকাবুলারি আছে? মাস্টার মূলত আরেকটু সিনিয়রদের লেভেলের বই, বুঝছো? তোমরা মাস্টার কিনলে কিনতে পারো, সংগ্রহে রাখতে পারো, যে ভালো একটা বই থাকলো, কিন্তু মাস্টারটা আসলে যে মানে অ্যাডমিশন উপযোগী বই তা না, এটা অতিরিক্ত। মানে ধরো আমি তোমাকে বলি, তুমি পরীক্ষা দিবা এসএসসি, কিন্তু আমি তোমার ইংলিশ প্রিপারেশনের জন্য তোমাকে আমি বই এনে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের। এখন তুমি এসএসসি পরীক্ষা দিবা ক্লাস 10-এ, তোমারে আমি বই দিলাম ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের বই এনে, যে তুমি এটার থেকে ইংরেজি শেখো। মাস্টার্সটা ওরকম, তোমার যদি জ্ঞান আহরণ করার দরকার হয়, চান্স পাওয়া আগে তারপর মাস্টার পড়ে জ্ঞান আহরণ করতে হবে। কিন্তু এখন মাস্টার বইটা না পড়াটা বেটার, কারণ ওইটা অনেক সিনিয়র লেভেলের বই, অনেক ভুগি যুগি ছোটখাটো A to Z গাদানো বই, কিন্তু এত ইয়া বই তোমার দরকার না। তোমার একটা সিম্পল বই দরকার, যেটাতে সিম্পলি সব টপিক গুলো থাকবে অ্যাডমিশনের। কিন্তু ওইটা তো মানে একটা পুরো অন্য লেভেলের বই, বুঝতে পারছো? পিএইচডি জ্ঞান ভান্ডার, কিন্তু জ্ঞান ভান্ডার তো তোমার দরকার না, তোমার দরকার চান্স। জ্ঞান তুমি পরেও ভান্ডার সংগ্রহ করতে পারবা, বুঝছো? এই কারণে বেটার হয় যদি জি। আরেকটা বই ফলো করো। জি ভাই, আমি আপনার বইটাও নিয়েছিলাম, তো ওইখানে 1000 মতো ভোকাবুলারি আছে, এটা পড়লে কি এনাফ? এটা পড়ো, হ্যাঁ এটা পড়লে না। তুমি যদি এই 1000 পড়ো, এই 1000 পড়লে না। তোমার কাছে কি সাইফুডস-এর 150 টাকার বইটা আছে, এই যে স্টুডেন্ট ভোকাবুলারি, প্রিয়া? না ভাইয়া, লাগলে তো নিতে হবে। আচ্ছা, তুমি যদি আমার এটা পড়ো, এটা পড়ার পর তুমি সাইফুডস পড়তে যাবা, তোমার কাছে মনে হবে যে সাইফুডস-এর 70% তুমি পারো। মানে আমারটা যদি পড়ো, তারপরে তুমি যে ভোকাবুলারি বই পড়তে যাও, দেখবে 100টার মধ্যে মানে 80টাই তুমি পারো, হয়তো 20টা তোমার শেখা লাগবে। তখন ওই 20টা করে তুমি নতুন যখন সাইফুডস যখন পড়তে যাবা, একটা পেজে মনে করো 25টা শব্দ আছে, তার 20টাই তুমি জানো, তখন আর বাকি যেটা থাকে নতুন ওইটা পড়ে ফেললাম এইভাবে। ঠিক আছে আপু? কিন্তু ওই 1000 পড়লো, এটা ফাউন্ডেশনটা কাজে লেগে যাবে, আর আশা করি এর মধ্যে কমন পাবা। ঠিক আছে প্রিয়া? ওকে ভাইয়া। লিখে লিখে পড়ো যাতে মনে থাকে। তো ঠিক আছে, আমরা আজকের সেমিনার এখানেই রাখি, আর নেক্সট দিন আমরা নতুন টপিকে যাব। আমরা 8টা টপিক শেষ করছি, টোটাল গ্রামার আছে 22টা আমাদের। সো নেক্সট দিন আমরা টেন্স এন্ড ভয়েস চেঞ্জে যাব, টেন্স এন্ড ভয়েস চেঞ্জ। ঠিক আছে? ক্লাস কেউ মিস দেবে না, কোনো গ্রামারের ক্লাস কেউ মিস দেবে না। ভোকাবুলারি মেমোরাইজিং পার্ট ঠিক মতো পড়ে যাও। আমি জানি মেমোরাইজিং পার্ট পড়া অনেক কষ্টের, অত্যন্ত কষ্ট হয় ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্ট পড়তে, কিন্তু কষ্ট করলে কেষ্ট মিলবে, কষ্ট না করলে কেষ্ট মিলবে না। কষ্ট করো, নিজের একটা আইডেন্টিটি হবে, নিজের একটা পরিচয় হবে বলার মতো। ঠিক আছে? কষ্ট করে যাও। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা এখনো ইংলিশ নিয়ে টেনশন আছে তাদেরকে শেয়ার করতে পারো, যারা যুক্ত হয় না আমাদের ব্যাচে যুক্ত হতে পারো, বলতে পারো তাদেরকে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।